কিন্তু এমন সময় আমি লক্ষ্য করি একটা ভেলাতে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা ভেসে আসছে। আমার বুঝতে বাকি রইল না এটা একটা লাশ, যার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। কালিকাপুর গ্রামের পরিত্যক্ত প্রাইমারি স্কুলের ঠিক দক্ষিণেই অবস্থিত গগনের এই পুরনো বাড়িটি। কালিকাপুর গ্রামটিতে লোক সমাগম অনেক বেশি থাকলেও পরিত্যক্ত প্রাইমারি স্কুলের আশেপাশে আর খুব একটি বাড়ি নেই। রাত তখন আনুমানিক 8:20। আর এমন সময় পুরনো এই বাড়ির দাওয়ায় বসে জাল বুনছে গগন। পাশেই ঝোলানো দাদার আমলের পুরনো একখানা লণ্ঠন টিম টিম করে জ্বলছে। বাতাসের শো শো শব্দে এই বুঝি লণ্ঠনটা নিভে যাবে। শীতের রাতে এমন বাতাস ভালো কিছু লক্ষণ দেখায় না। হে ভগবান, রক্ষা করো গ্রামবাসীদের। কালিকাপুর গ্রামের হাটটি বসে সপ্তাহে 2 দিন, শনিবার আর বৃহস্পতিবার। হাটে যাবার পূর্বে যে বিশাল বটগাছটি চোখে পড়ে তার নিচে একটি মুদির দোকান নিয়ে বসে গগন। মাছ থেকে শুরু করে চাল ডাল কি নেই তার দোকানে। সপ্তাহের 2টি হাটের দিন ছাড়া বাকি দিনগুলোতে গ্রামের মানুষগুলো গগনের দোকান থেকেই বিভিন্ন সদা করেন। আর গগন হাটের দিনগুলো ছাড়া বাকি দিনগুলোতে তার দোকানের সামনে সে মাছ বিক্রি করেন। তাই তার বেচাকেনা ভালোই হয় সেই দিনগুলোতে। হাট শেষে বাকি দিনগুলোতে মাছ বিক্রি করেন বলেই এখন সে প্রস্তুতি নিচ্ছে নদীতে মাছ ধরতে যাবার উদ্দেশ্যে। এমন সময় তার সামনে হাজির হলো তার স্ত্রী সরলা। আজ যেন তার মুখে হাজারো চিন্তার ভার। ওগো, কেন যেতে দিতে চাইছি না তোমায় সেটা তো তুমি খুব ভালো করে জানো। বলো, এই জ্বরের শরীর নিয়ে জলের ভেতর মাছ ধরতে গেলে যে তুমি আরো অসুস্থ হয়ে যাবে। ও নিয়ে তুমি একদম ভেবো না। আমি ঠিক ভোর রাতে বাড়িতে ফিরে আসবো। তুমি খেয়ে দিয়ে জলদি ঘুমিয়ে পড়ো। আসি গো গিন্নি, নিজের খেয়াল রেখো। সরলা শত বোঝানোর পরও গগন রওনা হলো নদীর উদ্দেশ্যে। আর এদিকে হারানখুড়ো খানিকক্ষণ আগে থেকেই বটতলায় এসে বসে আছে গগনের আসার অপেক্ষায়। গগন আর হারানখুড়ো প্রতিবার তারা দুজন একসঙ্গে মাছ ধরতে বেরোয় নদীতে। হারানখুড়ো কালিকাপুর গ্রামে সপ্তাহে 2 দিন যে হাটটি বসে সেখানে সে মাছ বিক্রি করেন। আকাশে খুব মেঘ না থাকলেও আজ আকাশটি বেশ ভারী মন নিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে। এদিকে হারানখুড়ো একটি বিড়ি জ্বালিয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন একটা চিন্তা করছে। গগনের জন্য অপেক্ষা করা হারানখুড়োর জন্য আজ নতুন কিছু নয়। কারণ হারান জানে যে গগন একজন যুবক হলেও হারানখুড়োর মতো এতটা পরিশ্রম গগন করতে পারে না। প্রতিনিয়তই তার শরীরে অসুস্থতা লেগে থাকে। আর ঠিক এমন সময় হারানখুড়োর গভীর চিন্তার মাঝেই এসে উপস্থিত হন গগন। এই তাহলে তোর আসার সময় হলো? কতদিন আর এভাবে আমাকে একাই বটতলায় অপেক্ষা করিয়ে রাখবি? আর বলো না করো, শরীরখানা খুব একটা ভালো না, বুঝলে। সেই সকাল থেকেই গায়ে জ্বর জ্বর ভাব। সে আর নতুন কি, এখন চল, রাত অনেক হয়েছে। ওই সেচ ঘরের পাশে আবার যেতে চাইছি। তুই তো জানিসই সেচ ঘরে রাতে কি হয়। তা বেশ, সেচ ঘরের আশেপাশে মাছের অভাব হবে না। তবে চলো। কানাই ঠিকই বলেছিল খুড়ো, হাটের যে কোনাতে তুমি মাছ বিক্রি করো সে স্থানটি তোমার পরিবর্তন করা একদম জরুরি। মাছ তো যা ধরে নিয়ে যাও পুরোটা তো বিক্রি না করেই বাড়ি ফিরে আসো। জানি না জায়গাটা পরিবর্তন করলে বেচা কেনা বাড়বে কিনা।
শুধু এইটুকু জানি বটতলার নিচে দোকান খোলার জন্য ওই হাটের খাজনার এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কালিকাপুর গ্রামের হাটটিতে দোকানদারকে মাসে 30 থেকে 60 অবধি খাজনা দিতে হয় গ্রামের মোড়ল বিজয় নারায়ণ চন্দ্র রায়কে। আসলে হাটের জমিটি হল বিজয় নারায়ণের পৈতৃক সম্পত্তি। ছোট্ট একখানা নৌকা নিয়ে তারা এক সময় পৌঁছালেন কালিকাপুর গ্রামের উত্তর দিকের বিলে অবস্থিত ছোট্ট পরিত্যক্ত সেই সেচ ঘরের কাছে। শোনা যায় বহু বছর আগে এই সেচ ঘরের ভেতর অর্ধনগ্ন এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার বিশেষ কোনো কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। খুড়ো, মাছ তো দেখছি জলে অনেক আছে, কিন্তু জালে উঠছে না যে। সেই তো আমিও তো দেখছি তাই। এমন তো হওয়ার কথা নয়, তবু আবার সেচ ঘরের কাছে। রাত তখন আনুমানিক 9টা। কুলাই নদীর ছোট্ট একটি শাখা বয়ে গেছে গ্রামের বুক দিয়ে। আর সেই নদীতেই গগন হাতে একটি বৈঠা নিয়ে দাঁড়িয়ে আছে, আর হারান খুড়ো আপন মনে জাল ফেলছে নদীতে। ওই দক্ষিণ পাশে মাছের সংখ্যা আরো বেশি মনে হচ্ছে। এই নৌকা কি সেদিকে ভেড়াবো? থাম থাম, একটু সবুর কর। এতটা উতলা হলে কি হয়? ছোট নদীর মাছ কাউকে দেখলেই ভয়ে পালায়। ঠিক আছে খুড়ো, তুমি যা ভালো মনে করো। এভাবে কেটে গেল আরও একটি ঘন্টা। সময় তখন আনুমানিক রাত 10টা। গ্রাম অঞ্চলে যেহেতু সন্ধে 7টা নাগাদ বাইরে আর কাউকে দেখা যায় না, তাই আজও তার ব্যতিক্রম কিছু হলো না। কিন্তু এমন সময় ঘটল এক অদ্ভুত ঘটনা। আমার শরীরটা বেশ খারাপ করছে গো খুড়ো। হঠাৎ এমন লাগছে কেন? সে কি রে, এই সবে দুটো মাছ জুটেছে কপালে, আর এখনই তুই বলছিস শরীর খারাপ? এই নৌকাটা পরিষ্কার করে সেখানে শুয়ে পড়, দেখি একা একা কতগুলো মাছ ধরতে পারি। না খুড়ো, আমি বাড়ি চলে যাব। এখানে আর থেকো না একা। চলো বাড়ি ফিরে যাই। আগামীকাল সকাল থেকে গ্রামে বসবে শনিবারের হাট। যেহেতু পরের হাটটি আবারও 5 দিন পর, তাই তাকে আগামীকাল হাটে মাছ নিয়ে যেতেই হবে। তুই তো জানিসই, আজ যদি মাছ নিয়ে না যায় এই 5 দিন বাড়িতে উনুন জ্বলবে না। তাহলে তুমি থাকো খুড়ো, আমি আর থাকতে পারছি না। জলদি জলদি বাড়ি ফিরে এসো কিন্তু। সেই অসুস্থতার শরীর নিয়ে গগন চলল বাড়ির উদ্দেশ্যে। আর হারান খুড়ো আবারও আপন মনে মাছ ধরতে শুরু করল। কিন্তু অবাক করার বিষয় হলো, গগন চলে যাবার পর হঠাৎ অনেক বেশি পরিমাণে মাছ ধরা পড়ছিল হারান খুড়োর জালে, এবং মাছগুলো ছিল বেশ বড় বড়। এত বড় মাছ তো সচরাচর জালে ভরে না। তাহলে ওই গগনই কি কুলক্ষণে ছিল? তাই যদি হয় তাহলে আগামীকাল থেকে নদীতে আমি একাই আসব। যেহেতু হারান যতবারই জাল ফেলছিল, ঠিক ততবারই বড় বড় মাছ উঠে আসছিল তার জালে। তাই হারান ভাবল, মাছ যখন আসছে তাহলে আরও রাত অবধি থাকলে বোধহয় তার 1 মাসের খোরাক একটি হাটেই বের করা সম্ভব হবে। ঠিক এমন সময় হারান খুড়ো লক্ষ্য করল, ওই দূর থেকে ভেলায় ভেসে কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। এই রাতে
সাদা রঙের কাপড়, কিন্তু কি আছে তার মাঝে? বিষয়টা তো ভালো ঠেকছে না। দেখে তো মনে হচ্ছে কারো একটা লাশ। উৎকণ্ঠা নিয়ে ভেলাটির দিকে এগিয়ে যাচ্ছেন হারান খুড়ো। হারান যখন ভেলাটির বেশ কাছে এলো, এমন সময় ভেলাটি যেন হাওয়ার মধ্যে মিশে গেল। কোনো সাধারণ বস্তু বা কোনো লাশ হলেও যে এমনভাবে উধাও হওয়াটা স্বাভাবিক কিছু নয়, তা আর বুঝতে বাকি রইল না হারান খুড়োর। গগনটা কতবার বলল বাড়ি ফিরে যেতে, কিন্তু লোভের বশে বাড়ি ফিরলাম না। এ তো স্বাভাবিক মনে হচ্ছে না। হে ভগবান, রক্ষা করো, রক্ষা করো ভগবান। হারান খুড়ো বেশ সাহসী মানুষ হলেও সে তার পুরো জীবনে এমন ঘটনা এই প্রথম দেখছে। মনে এক প্রকার কঠোর ভীত নিয়ে নৌকাটি ঘাটে বেঁধে চললেন বাড়ির পথে। পরদিন সকালবেলা, হাটের দিন। কাকডাকা ভোরে খালি পেটে দোকানটি খুলে বসেছেন গগন। গতকাল তার শরীরটা বেশ খারাপ থাকলেও কিছুতেই দু চোখের পাতা এক করতে পারেনি গগন। সেচ ঘরের পাশে গগন খুড়োকে যে একা রেখে আসা ঠিক হয়নি, সেটা নিয়েই তার মনে বারবার কু ডাকছিল। হারান খুড়ো নিশ্চয়ই বাড়িতে পৌঁছে গেছেন, নাকি একবার গিয়ে খোঁজ নিয়ে আসবো তার বাড়িতে? ভোরবেলা দোকান খুললেও এখনো পর্যন্ত কোনো খদ্দেরের দেখা পেল না গগন। সকাল 9টা নাগাদ তার দোকানের সামনে এসে হাজির হারান খুড়ো। হারান খুড়োকে দেখার পর মনে মনে এক প্রকার শান্তি পেল গগন। রাত থেকে কতই না চিন্তা করেছে গগন খুড়োর জন্য। খুড়ো, কি তোমার জন্য বেশ চিন্তা হচ্ছিল গো? যাক, তোমাকে দেখার পর মনে বেশ শান্তি পেলাম। তা চিন্তার আর কি আছে রে? এই বুড়ো বয়সে কি আর হবে? তোর দোকানে এসেছি কিছু সদাই নেব বলে। তা নেবে বটে, কিন্তু তুমি হাটে যাওনি দেখছি। চলে আসার পর কি মাছ তো আর কপালে জোটেনি? মাছ তো অনেক পেয়েছিলাম, কিন্তু ঘটেছে এক ভয়ঙ্কর ঘটনা। হারান খুড়ো যে ভীতু প্রকৃতির মানুষ নয়, তা গগন আগে থেকেই জানেন। যেহেতু হারান খুড়ো বলছে ভয়ঙ্কর ঘটনার কথা, তাহলে নিশ্চয়ই এটি কোনো সাধারণ ঘটনা যে হতে পারে না, তা গগন ভালো করেই জানেন। তোমার কাছে ভয়ঙ্কর ঘটনা কি হয়েছে শুনি দেখি? তা পরে বলবো তোকে, এখন দে তো কিছু সদাই দে, জলদি ফিরতে হবে, হাতে সময় নেই। তোর কাকিমা আবার উঠোনে কান্নাকাটি করছে। জলদি জলদি দে বাপ। বেশ বেশ, বলো কি লাগবে? ধূপ, তেল, চন্দন, ঘি, দড়ি আর সাদা কাপড় দে। সে কি, এই সাত সকালে কি আবার স্বর্গবাসী হলো গো খুড়ো? পরে তুই জানতে পারবি, এখন আমায় জলদি ছাড়। যেহেতু হারান খুড়ো আজ বেশ তাড়াহুড়োর মধ্যেই আছেন, তাই গগন তাকে আর বেশি প্রশ্ন না করে তার বলা মতোই সব সদা বের করে দিল গগন। সদাগুলো নিয়ে এক মুহূর্ত দেরি না করে বাড়ির পথ ধরলেন হারান খুড়ো। সকাল গড়িয়ে দুপুর নাগাদ গগন দোকানে চুপচাপ বসেছিলেন। মনের মধ্যে নানান রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হারান খুড়োর জন্য। লোকটি এই সাত সকালে দোকানে এলো, লাশের দাহ করা সদা নিল, কিন্তু কে মারা গেল আর কেনই বা মারা গেল, তার কোনো জবাব দিল না হারান খুড়ো। এই চিন্তাগুলো আরো দৃঢ় করতেই হুট করেই তার দোকানে হাজির হলো হারান খুড়োর বাড়ির পাশে সোনাইয়ের ছেলে নিমাই। এক প্রকার হন্তদন্ত ভাব নিয়েই চিন্তিত মনে এগিয়ে আসছে গগনের দোকানে। ও গগনদা, তুমি তো খুড়োর সাথেই ছিলে সারা রাত।
তোমাকে তো জানিয়ে যাওয়ার কথা গো। তোমাকে কিছু বলেছে আজ কোন হাটে গিয়েছেন তিনি? কাকিমা তো বেশ চিন্তিত হয়ে আছেন গো। কি আবল তাবল বলছিস যে তুই এসব? হারান খুড়ো আবার কোন হাটে যাবে, আর কি বা আমাকে বলবে? ও মা, তাহলে তুমিও জানো না? গতকাল রাতের মাছগুলো নিয়ে অন্য হাটে গিয়েছে, ভোর থেকে পাওয়া যাচ্ছে না, কাউকে বলেও যায়নি। যাক, তুমি যেহেতু কিছু জানো না, তাহলে কান্তিপুরের হাটে গিয়ে একবার দেখে আসি। কাকিমা চিন্তায় যে একেবারে জল খাবার পর্যন্ত ছেড়ে দিয়েছেন। আসি গো গগনদা। আরে শোন, আরে কথা তো শুনে যা। হারান খুড়ো যেহেতু আজ সকালেই তার দোকানে এসেছিল সদা নিতে, তাহলে সে যে এখনো বাড়ি ফেরেনি এই বিষয়টি গগনের মেনে নিতে বেশ কষ্ট হচ্ছিল। সকালে খুড়ো বলল কোনো মাছ পায়নি সে, তাহলে অন্য হাটেই বা কেন যাবে? আর কেনই বা দাহ করার সদা নিল সকালে এসে? মনে হাজারো চিন্তা এবং না জানার আকাঙ্ক্ষা নিয়ে পথ চেয়ে বসে রইল হারান খুড়োর জন্য। কখন বা সে আসবে, আর কখনই বা তার এই প্রশ্নগুলোর জবাব দেবে হারান খুড়ো। কিন্তু হারান খুড়ো আর এলো না। দুপুর গড়িয়ে এখন সন্ধে 7টা, তবুও হারান খুড়ো এলো না। গগন জানত তার এই প্রশ্নগুলোর জবাব পাওয়া যাবে হারান খুড়োর বাড়িতে। তাই তার দোকানের ওপরে ঝোলানো সেই খড়ের ঝাপটিকে নামিয়ে চিন্তিত মনে রওনা দিলেন হারান খুড়োর বাড়ির উদ্দেশ্যে। খুড়োর যদি কোনো বিপদ হতো তাহলে খবরটি এতক্ষণে পাওয়া যেত, তাহলে নিশ্চয়ই খুড়ো অন্য হাটেই গিয়েছে। এ ভগবান, খুড়োকে রক্ষা করো। একা একা বিড়বিড় করতে করতে একসময় পৌঁছালো হারান খুড়োর বাড়ির কাছে। কিন্তু বাড়ির কাছে আসতেই সে লক্ষ্য করল হারান খুড়োর বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে গ্রামের লোকজন। এক দৃষ্টিতে তারা তাকিয়ে আছে হারান খুড়োর বাড়ির দাওয়ায়। কিন্তু কি দেখছে তারা, আর কেনই বা এমন ভিড় করে আছে? গগন তড়িঘড়ি করে ভিড় ঠেলে প্রবেশ করল হারান খুড়োর বাড়ির ভেতর। কিন্তু তখন সে লক্ষ্য করল এক অপ্রত্যাশিত ঘটনা। বাড়ির দাওয়ার উপর রাখা আছে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ, আর তার পাশে বসে কান্না করছে হারান খুড়োর স্ত্রী মালতী কাকিমা। সে কি, কে মারা গেল? হারান খুড়ো কোথায়? তোমার দোকান থেকে ফিরে আসবার পর ভাবলাম নদীর ওপরের কালুঘাটের হাটে একবার দেখে আসি। কয়েকজন হাটে খোঁজাখুঁজি করবার পরেও তাকে পাওয়া যায়নি। কিছুক্ষণ আগে হাট থেকে ফিরছিলাম, এমন সময় ঘাটে লক্ষ্য করি কিছু একটা ভাসছে। কাছে গিয়ে দেখি হারান খুড়ো মৃত অবস্থায় পড়ে আছে নদীর ঘাটে। নিমাইয়ের কথাতে গগনের মাথায় আকাশ ভেঙে পড়ল। দুচোখ ভরা অশ্রুজল নিয়ে ভিড় ভেঙে বেরিয়ে এলেন গগন। মনে তার হাজারো প্রশ্ন, কি করে মারা গেলেন হারান খুড়ো? তাহলে সকালে যে তার দোকানে এসেছিল সে কি তাহলে হারান খুড়ো নয়? না, এ আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তাহলে সেই সদাগুলো যেগুলো হারান খুড়ো সকালে এসে আমার দোকান থেকে নিয়ে গেল, তাহলে সেগুলো গেল কোথায়? হারান খুড়োর বাড়ি থেকে বেরিয়ে কাঁচা রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছেন গগন। তখন চোখের সামনে বারবার ভেসে উঠছে সাদা কাপড়ে মোড়ানো হারান খুড়োর নিথর দেহটা। আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই থমকে গেল গগন। চারিদিকে তাকিয়ে দেখল সে আজ নিজের অজান্তেই একটি জঙ্গলের ভেতর চলে এসেছে সে। কিন্তু তার থেকেও বড় কথা, জঙ্গলের ভেতর সেই বিশাল বটগাছটির নিচে মাছ নিয়ে বসে আছে হারান খুড়ো। মাছ লাগবে? মাছ, তাজা তাজা বড় বড় মাছ, কম দামে টাটকা মাছ লাগবে নাকি? আসুন।
খুড়ো, তুমি তুমি এখানে? তোমাকে তো গগন, এসেছিস? আয় আয়, বস। তোকে যে বসতে দেব সেই জায়গাটুকু নেই রে বাপ আমার কাছে। কিন্তু এটা কিভাবে খুড়ো? আমি তো তোমার বাড়িতে তোমার হ্যাঁ, জানি রে জানি। আমার মরদেহ রেখে এসেছিস তো। তুই ভয় পাস নে বাপ, শোন তবে। এরপর রাতে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনার কথা গগনকে বলতে লাগলো হারান খুড়ো। সেদিন রাতে তুই যখন বাড়ি চলে এসেছিলি, তারপর থেকে হঠাৎ করে আমার জালে অসংখ্য মাছ ধরা পড়ে। ভেবেছিলাম এত মাছ যখন পাচ্ছি, আরো কিছুক্ষণ সময় ধরে তারপর বাড়ি যাব। কিন্তু এমন সময় আমি লক্ষ্য করি একটা ভেলাতে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা ভেসে আসছে। আমার বুঝতে বাকি রইল না এটা একটা লাশ, যার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। আমি আর এক মুহূর্ত সেখানে দেরি না করে ঘাটের কাছে এসে নৌকাটা ঘাটে বেঁধে বাড়ির পথে রওনা হই। কিন্তু এমন সময় শুনতে পেলাম, কে আছো? আমাকে বাঁচাও! কেউ কি আছো? আমাকে বাঁচাও! আমি এখনো মরিনি, আমাকে বেঁধে রাখা হয়েছে। বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও! মেয়েটির কথা শুনে আমি আবার নৌকাটি নিয়ে ভেলাটির কাছে গেলাম। ওপরে থাকা কাপড়টা সরাতেই দুর্গন্ধে আমার পেট ফুলে উঠল। ভালো করে তাকিয়ে দেখলাম একটা পচা লাশ দড়ি দিয়ে বেঁধে রাখা আছে। ভয়ে পালিয়ে যাব এমন সময় সেই লাশটি আমার হাত চেপে ধরলো। অনেক কষ্টের পরেও কিছুতেই হাতটা ছাড়াতে পারলাম না। লাশটা ভেলা থেকে উঠে এসে আমাকে নিয়ে নদীতে ডুব দিল। নদীতে পড়ার পরেও কিছুতেই তার হাতটা আমার হাত থেকে সরাতে পারিনি। ধীরে ধীরে সেখানে আমার দম বন্ধ হয়ে আসে। হারান খুড়োর করুণ মৃত্যুর কথা হারান খুড়োর নিজের মুখ থেকে শুনে গগন যেন ঠাঁই দাঁড়িয়ে রইল সেখানে, আর অনর্গল তার চোখ দুটো দিয়ে জল ঝরে যাচ্ছে। আমাকে তুমি ক্ষমা করে দিও খুড়ো। নিজেকে যে ভীষণ অপরাধী মনে হচ্ছে। কাল রাতে যদি তোমাকে ছেড়ে না যেতাম তবে তোমার এই করুণ পরিণতি হতো না। আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো খুড়ো, ক্ষমা করে দিও। এতে তোর কোনো দোষ নেই রে গগন, সবই আমার লোভের ফল। দিক বিদিক ভুলে মাছ ধরতে শুরু করেছিলাম। তুই কখনো এমন লোভ করিস নে গগন। ওই ডিপ ঘরের কাছে আর যাস নে মাছ ধরতে। সেটা যে অভিশপ্ত, অভিশপ্ত। আজ আমি আসি গগন, আজ আমি আসি রে গগন। তোর আশাতেই ছিলাম এতক্ষণ বসে। তোর কাকিমাকে বলবি আমি বেশ ভালো আছি, ভালো আছি আমি, ভালো। চোখের সামনে থেকে উধাও হয়ে গেল হারান খুড়ো। এরপর থেকে আর কখনোই সেই সেচ ঘরের কাছে যাওয়ার সাহস করেনি বিষ্ণুপুর গ্রামের লোকজন। হারান খুড়োর মৃত্যু যেন এক নতুন অভিজ্ঞতা দিয়ে গিয়েছে তাকে, কিন্তু আজও অজানা রইল হারান খুড়ো যে দাহ করার সদা কিনেছে তা কি তার জন্যই, নাকি এর মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো ঘটনা।